সুপ্রিয় সুধী, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে আমার এই অনুষ্ঠানে আমি বাংলাদেশের রাজনীতি, সমাজ, অর্থনীতি, সরকার এবং বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে কোথায় আছে সে বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম কিছু নেই। আজকে আমরা কথা বলবো যে সাম্প্রতিক আমেরিকাতে নিউ ইয়র্ক টাইমে বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেটি ওই পত্রিকার টপ স্টোরি ছিল এবং তার প্রভাব কি হবে সারা বিশ্বে, বাংলাদেশের ভাবমূর্তি কোথায় যাবে এবং বাংলাদেশের যে বর্তমান সরকার, এই সরকারের ভূমিকা কি এতে। তো বিষয়গুলো প্রথমেই আসি যে নিউ ইয়র্ক টাইম কি বলেছে। নিউ ইয়র্ক টাইমে গতকাল 1 এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের মূল কথাটা যেটা বোঝানো হয়েছে সেটার কথা হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান এবং বাংলাদেশ পরবর্তীতে আরেকটি আফগানিস্তান, ইরাক অথবা সিরিয়া হতে যাচ্ছে, এরকম একটি পূর্বাভাস দিয়েছে নিউ ইয়র্ক টাইম পত্রিকাটি। এই পত্রিকার প্রতিবেদন অনুসারে বলা হচ্ছে যে নারীর প্রতি বিদ্বেষ, মাজার ভেঙে ফেলা, ভিন্নমতের মানুষের প্রতি অত্যাচার নির্যাতন করা, প্রকাশ্যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি খেলাফত কায়েম করার যে ঘটনাগুলো ঘটেছে, নজিরগুলো ঘটেছে, যে এই বিষয়গুলোর উপরেই কিন্তু নিয়ে এসছে। এবং তারা বলেছে যে নারী ফুটবলারদেরকে নির্যাতন, নারী ফুটবল খেলা বন্ধ করে দেওয়া, তারপরে রাস্তায় নারীর পোশাক তাদের পছন্দ মতো হচ্ছে না, সেই জন্য তাকে হেনস্থা করা, পরবর্তীতে পুলিশ কর্তৃক ধৃত সেই হেনস্থাকারীকে জোর করে ছুটিয়ে নিয়ে যাওয়া এবং তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া, এই বিষয়গুলো কিন্তু এখন বিশ্ব মিডিয়াতে সয়লাভ। আপনারা জানেন, আমেরিকা যখন কোনো নিউজ প্রকাশ করে, স্বভাবতই পৃথিবীর যেই কোনো দেশ, যেই কোনো ব্যক্তি, যেই কোনো সরকার এটাকে বাঁকা চোখে দেখে। কারণ কি, আমেরিকার যে কোনো খবরের পিছনে একটা এজেন্ডা থাকে। এখন এই খবরের পিছনেও আমেরিকার কোনো এজেন্ডা আছে কিনা, আমেরিকা আসলেই সত্য খবর প্রকাশ করেছে কিনা, সে বিষয়টা কিন্তু আপনারা একটু পরখ করে দেখবেন। আমেরিকা যে কথাগুলো বলেছে, এই কথাগুলোর কোন কথাটি মিথ্যা আপনি দেখেন। বাংলাদেশে 1971 সালে মুক্তি সংগ্রামের পর আমাদের যে মুক্তিযুদ্ধের যেসব স্থাপত্য, যেগুলা মানে মুরাল আকারে বা মূর্তি আকারে গড়া হয়েছে, এগুলা কতগুলো আক্রান্ত হয়েছে আপনি দেখেন। যে বাংলাদেশে তো আন্দোলন আগেও হয়েছে, সংগ্রাম আগেও হয়েছে, সরকার বদল হয়েছে, জেল জুলুম আগেও হয়েছে, কিন্তু কখনো এইরকমভাবে মানুষের ভাস্কর্য কাপড় দিয়ে ঢেকে রাখা, ভেঙে ফেলা, এই ঘটনাগুলো কিন্তু ঘটেনি। এখন কেন ঘটছে? বাংলাদেশে এই 53 বছরে জঙ্গিদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়ার নজির কিন্তু কখনো ঘটেনি। এখন কেন ঘটছে? এই যে আবরারের জন্য এত দুঃখ, এত মায়া, সেই আবরারকে হত্যা করার মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে আসামি, তাকেও জেল থেকে বেরিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে। কারা করেছে? বর্তমানে যেই সরকার আছে সেই সরকার। এই সরকারটি কোন সরকার? ডক্টর ইউনূস আমেরিকাতে গিয়ে বলেছে, আমার নিয়োগ করতে হচ্ছে ছাত্ররা, অর্থাৎ আমি, আপনি, বাংলাদেশের সাধারণ মানুষ। বাংলাদেশে 5-6%, 7% মানুষ ছাত্র, ধরেন 10% মানুষ ছাত্র, সব মিলিয়ে, আর বাকি 90% মানুষ কিন্তু ছাত্র না। তার মানে ডক্টর ইউনূস কিন্তু 90% মানুষকে রিপ্রেজেন্ট করে না, উনি রিপ্রেজেন্ট করে মাত্র 10% ছাত্রকে, যে 10% ছাত্র আন্দোলন করেছিল। তা এখন আন্দোলনকারী এই 10% ছাত্রের যে সরকার, এই সরকার কি কোন ছাত্রের প্রতিনিধিত্ব করে? আপনারা দেখেন, বাংলাদেশে ভিন্ন মত এবং পথের মানুষ বসবাস করছে প্রাগৈতিহাসিক যুগ থেকে। কারণ বাংলাদেশ নামে যে ভূমিটি আজকে মুসলিম প্রধান দেশ, এই দেশটি হিন্দুর দেশ, এই দেশটি বৌদ্ধর দেশ, এই দেশটি জৈনভূমির দেশ। কারণ এটা তো আরবের কোনো দেশ না, এটা ভারতবর্ষের একটা খণ্ডিত অংশ। তাহলে এখানে কোনো এক সময় হিন্দুরা বসবাস করতেন, কোনো এক সময় বৌদ্ধরা বসবাস করতেন, জৈন ধর্মের মানুষেরা বসবাস করতেন, শিখ ধর্মের মানুষেরা বসবাস করেন। তাই সেই জন্য বলছি যে পরবর্তীতে আরবরা যখন ভারত
বর্ষ জয় করে বা ভারতবর্ষে দখল করে বা ভারতে যখন মোগল আমল আমাদের আসে, তখন থেকে নবাবী আমলে আস্তে 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 ইসলাম ধর্মের প্রসার হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা নিম্নবর্ণের হিন্দু থেকে আস্তে আস্তে মুসলমান হতে শুরু করেছে এবং তাদের সংখ্যা বেড়ে আজকে দুটি রাষ্ট্র হয়েছে, একটি পাকিস্তান, একটি বাংলাদেশ। কিন্তু এই রাষ্ট্রটি কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে কিন্তু সহ অবস্থান করেছিল যুগের পর যুগ। কিন্তু এখন পাকিস্তান আমলে যখন 1947 সালে ধর্মের ভিত্তিতে দুটি দেশ হলো, একটি পাকিস্তান, একটি হিন্দুস্তান। আমরা পাকিস্তান হলাম মুসলমানের ভিত্তিতে, কিন্তু পাকিস্তানের পশ্চিম অংশ থেকে যেভাবে মুসলমানদের ছাড়া অন্য ধর্মের লোকদেরকে বিতাড়ন করা হয়েছে পূর্ববঙ্গে, অর্থাৎ পূর্ব পাকিস্তানে সেটা হয়নি। আমরা সহনশীল ছিলাম, হিন্দুও ছিল, বৌদ্ধও ছিল, খ্রিস্টানও ছিল, মুসলমানও ছিল, সবাই সহ অবস্থান করে এসেছিল। গত 53 বছরে অল্প স্বল্প কিছু ঘটনা বাদ দিলে এই দেশে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একসাথে বসবাস করতে এসেছিল। এখানে যে জঙ্গি আন্দোলন, জঙ্গি হামলা, জঙ্গিদের উত্থান, এই গত 2006 সাল থেকে 10 সাল পর্যন্ত বা 2001 সাল থেকে খালেদা জিয়ার সময়ও বাংলা ভাই আব্দুর রহমান ওদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল পরবর্তীতে, যারা বাংলাদেশে ইসলামী বিপ্লব করতে চেয়েছিল। বাংলাদেশের জামাতে ইসলামীও ইসলামী বিপ্লব করতে চেয়ে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে লক্ষ লক্ষ মানুষের হত্যা, দর্শন, নির্যাতন, লুণ্ঠনের সাথে জড়িত ছিল। সেই ছাত্র শিবির দীর্ঘদিন একটা কোণঠাসা অবস্থায় ছিল। যখনই শেখ হাসিনার পতন হলো, এবার শেখ হাসিনা যখন ভারতে চলে গেলেন, তখন এই মসনদটা তাদের দখলে চলে আসলো। অর্থাৎ শিবির এবং অন্যান্য যেসব উগ্রপন্থী ডানপন্থী ইসলামিক দল আছে, তারা বাংলাদেশকে কবজা করে ফেললো। তো ডক্টর ইউনূস যখন ক্ষমতা আসলো, তিনি তো একটা ধান্দাবাজ মানুষ। এই ধান্দাবাজ মানুষটি চিন্তা করলো যে 6 মাস 1 বছর থেকে তো লাভ নেই, আমি লং টাইম ক্ষমতায় থাকতে চাই। কারণ আমি যদি ক্ষমতার থেকে চলে যাই, আমি যেসব অন্যায় করতেছি, দুর্নীতি করতেছি, আইনের বাইরে কাজকর্ম করতেছি, এই কাজকর্মের জন্য আমার শাস্তি হবে। তাহলে আমার এখন 84 বছর বয়স। 84 বছর তো কাগজের বয়স, বাংলাদেশে 84 বছরের সাথে 3 বছর অ্যাড করেন, ওনার বয়স কিন্তু 87 বছর। এই 87 বছর থেকে উনি মনে করে উনার হায়াত বার কদিন আছে, যদি মৃত্যুর আগ পর্যন্ত তিনি যদি সিংহাসনে তাই মরতে পারেন, সেই জন্য উনি চাচ্ছেন অন্তত 5-7 বছরের জন্য ক্ষমতায় থাকতে। তাই বিএনপিও এটা চায় না, আওয়ামী লীগও চায় না, জাতীয় পার্টিও চায় না। তাহলে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই 3টা দলকে যদি আপনি বাদ দেন, তাহলে বাংলাদেশে আর কত পার্সেন্ট মানুষ থাকে? 85% মানুষ এই 3টি দলের সাথে অ্যাটাচড। তাহলে আর 15% মানুষ। এই 15% মানুষের কেউ জামাতে ইসলামী, কেউ হিজবুত তাহেরি, কেউ হেফাজতে ইসলাম, কেউ চরমোনাই, কেউ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত। তাহলে এখন ব্যাপারটা বোঝেন, ডক্টর ইউনূস দেখলেন কি, যে যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি আমাকে ওইভাবে সমর্থন করে না, তাহলে আমাকে বেস করতে হবে কাদের উপরে? এই সাম্প্রদায়িক শক্তির উপরে, যারা হিন্দুদের উপরে নির্যাতন করেছে, যারা সংখ্যালঘু অন্যান্য সম্প্রদায়ের উপরে নির্যাতন করেছে, যারা 1971 সালে 30 লক্ষ মানুষকে শহীদ করার পেছনে দায়ী ছিল, এবং পরবর্তী সময় যারা রাষ্ট্রটিকে ইসলামাইজেশন, খেলাফত এইসব করার জন্য চেষ্টা করেছে, তাদের উপরে ভিত্তি করতে হবে। এই তাদের উপরে ভিত্তি করতে গিয়ে তাদেরকে আশকারা দিলেন ডক্টর ইউনূস। এই আশকারা পেয়ে আজকে নারীদের ফুটবল খেলায় তারা আঘাত করছে, সুফিবাদের ভিত্তিভূমি এই বাংলার যে অসংখ্য সুফি দরবেশ যাদের মাজার আছে সেগুলাকে ভাঙছে, মানুষের যে মুরাল আছে সেগুলাকে ভাঙছে, নারীরা রাস্তায় নামলে নারীদেরকে হেনস্থা করছে অন্যায়ভাবে, নারীদের পোশাক নিয়ে। তারপর পুরুষদের সাইর বিয়ার জন্য আপনারা দেখবেন বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন মিডিয়ায় আজকাল বয়ান হয় যে কেন পুরুষরা 4 বিয়ে করতে হবে, সেগুলার প্রকাশ হচ্ছে। তারপরে বাংলাদেশে খেলাফত চাই, হিজবুত তাহেরি, যেটাকে বাংলাদেশ পূর্ববর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করছিল, তারা জানান দিয়ে ঢাকাতে সমাবেশ করেছে, ঢাকাতে মিছিল করেছে। এই এত কিছুর পরও সরকার কিন্তু চোখে দেখছে না। তারা বলছে আওয়ামী সন্ত্রাসী। এই আওয়ামী লোকেরা বছরের পর বছর এই দেশ শাসন করেছে, 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে, এই দেশটাকে জন্মের পিছনে তারা ভূমিকা রেখেছে, অসাম্প্রদায়িক সংবিধান দিয়েছে, অসাম্প্রদায়িক চেতনার তারা বিকাশে কাজ করে যাচ্ছে। আর এই সাম্প্রদায়িক গোষ্ঠী এখন ডক্টর ইউনূসের মাথায় ভর করে বাংলাদেশটিকে আরেকটি আফগানিস্তান, আরেকটি ইরাক, সিরিয়া
বানানোর, ইসলামী স্টেট বানানোর একটা ষড়যন্ত্র চলছে এবং তারা হুমকি দিচ্ছে ভারতের 7 সিস্টারকে দখল করবে, ভারতকে তারা মালাউনের দেশ বলছে। এই যে এই বিষয়গুলা পুরা বিশ্ব কিন্তু এখন সেটা দেখছে। দেখতে দেখতে মানুষের কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশে এখন আর অসাম্প্রদায়িক যে শক্তি, বিএনপি, আওয়ামী লীগের মতো পজিটিভ যে শক্তি, এই শক্তির হাতে এখন নেই, এখন চলে গেছে ওই জঙ্গিদের হাতে। তারা প্রথম আলোর মতো পত্রিকার সামনে গিয়ে গরু জবাই দেয়, কিন্তু এই গরু জবাই দেওয়ার পর সরকার কোনো কিছুই করে না। এই যে একটা নারীকে হেনস্থা করলো, সরকার কিছুই করলো না। যারা নারী ফুটবলারদেরকে পিটাইলো, বাংচুর করলো, তাদের বিরুদ্ধে কোনো মামলাও হলো না। মামলা কার বিরুদ্ধে হয়? আওয়ামী লীগের বিরুদ্ধে হয়। কিন্তু যারা অপরাধ করছে তাদেরকে আরো উস্কিয়ে দেওয়া হয়। তো এখন আমাদের বাংলাদেশটা আজকে যে জায়গায় যাচ্ছে, এটাতে বোঝা যাচ্ছে বাংলাদেশের ডাইরেকশন টুয়ার্ডস আফগানিস্তান। সেখানে হেড অফ দ্য স্টেট এবং হেড অফ দ্য গভর্নমেন্ট ডক্টর ইউনূস, তিনি দুইটাই একসাথে হতে চান। এবং বাংলাদেশের যে অসাম্প্রদায়িক চেতনার একটি সংবিধান ছিল, এই সংবিধানটি সংশোধন করে দেশের নামও বদলায় ফেলতে চান, কে জানি ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, এটাও প্রস্তাব করেছেন অনেকে। এবং এই প্রস্তাবটির সাথে ডক্টর ইউনূসেরও মত আছে বলে আমরা শুনেছি। তাই বর্তমান যে সরকার, এই সরকারের মদদে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। মসজিদ, মাদ্রাসা, মক্তব ভিত্তিক নানান জায়গায় এর সমাবেশ হচ্ছে। পাকিস্তান থেকে প্রচুর অস্ত্র এসেছে, সেই অস্ত্র দিয়ে বাংলাদেশকে অশান্ত করা হবে। এই অশান্তি করার মূল কারণ হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের মতো অসাম্প্রদায়িক শক্তিকে কোণঠাসা করে রাখা গেছে। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র থেকে বিতাড়িত করানো গেছে এই কারণে। আজকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে, আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ পায়, তাহলে এই সাম্প্রদায়িক গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠী একদিনও আমাদের কাছে টিকবে না। আমরা এদেরকে পরাজিত করতে পারি। আমাদেরকে এখন পরাজিত করে, আমাদেরকে কোণঠাসা করে তারা ভিন্নভাবে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছে। এখন এর ফলটা কি দেখেন, বাংলাদেশ সারা বিশ্বে কর্মী নিয়োগ করে, মানে আমরা এক্সপোর্ট করি, আমরা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট করি, নারীর উপরে ভিত্তি করে এই শ্রম, আমাদের এই শিল্পটি। নারীদেরকে যখন কোণঠাসা করা হচ্ছে, নারীদেরকে যখন নানানভাবে মানে কর্মক্ষেত্র থেকে বিতাড়ন করার চেষ্টা চলছে, নারীরা যখন তাদের কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করছে না, তাহলে আমাদের এই শিল্পটি ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হবে। কারণ এত কম দামে শ্রমিক আপনি কোথাও পাবেন না, এক। দ্বিতীয়ত, সারা বিশ্বে আমরা যে শ্রমিক রপ্তানি করি, এই শ্রমিক রপ্তানিও কমে আসবে। কারণ বিশ্বের মানুষ এরকম জঙ্গিবাদী মানুষকে নিয়ে তাদের দেশে বিপদ বাড়াতে চায় না। এবং আরও একটি বিষয়, যারা বাংলাদেশে কন্ট্রিবিউট করে, ইনভেস্ট করে, তারাও কিন্তু এখন আর যেতে সাহস করবে না। কারণ তাদের জান মাল এবং তাদের চিন্তা বাংলাদেশে আর নিরাপদ নয়। তাই বাংলাদেশকে যদি আজকে এই দুরবস্থা থেকে বাঁচাতে হয়, তাহলে এই ইউনূস সরকারের, এই অবৈধ মিথ্যাবাদী ইউনূস সরকারকে বাধ্য করতে হবে অতি শীঘ্র একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের স্টেক হোল্ডার যারা, বড় রাজনৈতিক দল যারা, অথবা মানুষ যাকে চায়, সেই দলকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত করতে হবে এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ইমেজ আবার ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ ছিল একটি ইমার্জিং টাইগার। পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, 8 লেনের রাস্তা, পুরা বাংলাদেশকে রাজধানীর সাথে কানেক্টিভিটি, বাচ্চাদের, প্রত্যেকটা বাচ্চার স্কুলে যাওয়া, শিশু মৃত্যুর হার কমিয়ে আনা, এই যে আমাদের গোলগুলো, আমরা কিন্তু গত 10-15 বছরে এই গোল অর্জনে সামর্থ্য হয়েছি। কিন্তু যদি জঙ্গিবাদ যদি মাথা ছাড়া দিয়ে উঠে, আমাদের এইসব সব ধূলিসাৎ হয়ে যাবে। আসুন আমরা সবাই সারা বিশ্বের সাথে কাজ করি, অসাম্প্রদায়িক চেতনার মানুষদেরকে এক করে, প্রগতিশীল মানুষদেরকে এক করে বাংলাদেশে একটি সুষ্ঠু ধারার, প্রগতিশীল ধারার একটি সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশকে মুক্ত করি। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।